শহীদ জিয়া অনিবার্য চরিত্র, প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত দেশ গঠন সম্ভব। তেল না থাকায় ফিলিং স্টেশন বন্ধের নোটিশ, আছে গ্রাহক ভোগান্তি, সংকটের জন্য কালো বাজারিদের দুষছে সরকার। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা ছেলে সহ নিহত 5, যাদের 4 জনই পোশাক শ্রমিক। আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইরানের মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আলোচনা, সমালোচনা ও গবেষণার নামে এমন কোনো কিছু করা যাবে না যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে। নিকট অতীতে পুরনো বিষয় নিয়ে এত বেশি চর্চা হয়েছে যা ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকাকে অতীতে খাটো করা হয়েছে, অথচ মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ জিয়া এক অনিবার্য চরিত্র। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 2 দিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অতীতে খাটো করা হয়েছে। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের 2 চোখই অন্ধ। নিকট অতীতে আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে সীমাবদ্ধ সম্পদ থাকলেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। শুক্রবারও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তেল নিতে হয়েছে যানবাহনের চালকদের। ক্রেতারা সংযত না হলে সংকট বাড়বে বলে মনে করছেন পাম্প মালিক সমিতি। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কালোবাজারিদের মজুদের কারণে সংকট সৃষ্টি হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর বিজয় সরণি ফিলিং স্টেশনের সামনের সড়কে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের জন্য ভোর থেকেই অপেক্ষা চালকদের। যানবাহনের এ সারি গিয়ে ঠেকেছে মহাখালী রেল ক্রসিং পর্যন্ত। বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে গিয়ে দেখা যায় তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনেকের আবার পথেই তেল শেষ হওয়ায় ভোগান্তি আরও চরমে উঠেছে। লাইনে দাঁড়াইলে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। 2টার পরে ওরা তেল দিবে আসলে, আর যদি না আসে তাহলে সিরিয়াল নিয়ে আবার বাসায় চলে যেতে হবে। রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া বন্ধ হলেও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ পাওয়া যায়। এক পাম্প থেকে অন্য পাম্পে তেলের জন্য হন্য হয়ে ঘুরতে থাকায় বিড়ম্বনায় পড়ছেন কেউ কেউ। গেছি হাজিপাড়া, পাম্প বন্ধ। গেছি মতিঝিল, 2টা পাম্পে, ওটা পাম্প বন্ধ। আমি এর ভিতরে আসাদ গেট গেছি, আসাদ গেটে দেয় না, বন্ধ দেখছি। চাহিদার চেয়ে কম তেল পাওয়ায় চাহিদা বেড়েছে বলে জানিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আবার গ্রাহকদের চাহিদার বেশি তেল মজুত করার প্রবণতা সংকট আরও বাড়িয়েছে বলে জানা যায়। পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, গ্রাহকরা ধৈর্য না ধরলে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রতিদিন ক্যাপাসিটি প্রায় 30,000 লিটার,
সেই কারণে আমরা তেল পাচ্ছি অনলি 9,000 লিটার। তাহলে আমরা যদি এভাবে সবার আনলিমিটেড ফুল দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ 4-5 ঘন্টা চলবে, তারপর বাকি টাইম কী করবো? জ্বালানি তেলের সংকট থাকলেও তা নিরসনে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, অনেকে তেল মজুত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা 3-2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এইটা জনগণের কাছে আমার আবেদন থাকবে যে ওনারা যেন নিজেরা এটাকে দেখেন এবং কন্ট্রোল করেন। জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের বাইরেও নতুন উৎস থেকেও জ্বালানি আমদানির পরিকল্পনা করছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে পতেঙ্গায় এক যুবলীগ নেতার চোরাই তেলের ডিপোতে অভিযান চালিয়ে প্রায় 30 ড্রাম অবৈধভাবে মজুতকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত 3টি পাম্পও জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় 18 লাখ টাকা। পুলিশ জানায়, চোরাই তেলের ডিপোটি যুবলীগের ক্যাডার আলমগীরের মালিকানাধীন প্রতিষ্ঠান। অবৈধ মজুত ও বাজার অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 2টি তেলের এজেন্সিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের সাতগাঁও এলাকায় অবৈধভাবে পেট্রোল ও এলপিজি মজুদের অভিযোগে শান্ত এন্টারপ্রাইজকে 50,000 টাকা ও ন্যাশনাল ট্রেডিংকে 50,000 টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে শেরপুরে আবাসিক ভবনে অভিযান চালিয়ে 18,000 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিজেল মজুত করার অভিযোগে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। পদত্যাগ নয়, সংসদের থেকেই জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে জামাতে ইসলামী। প্রয়োজনে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে দলটি। শুক্রবার সকালে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম খান মিলন। জানান, সংসদকে কিভাবে কার্যকর ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায় সরকারি দল। জ্বালানি তেলের সরবরাহ কমের প্রভাব কাঁচা বাজারে। পরিবহন খরচ বৃদ্ধি ও সরবরাহ কমের অজুহাতে মাছ মাংসের দামে আগুন, সবজির দামও চড়া। রাজধানীর হাতিরপুল সহ কয়েকটি বাজারে মাছ ও মাংসের দাম 100 থেকে 150 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঈদের সপ্তাহ পেরিয়ে গেলেও কাঁচা বাজারে দাম বৃদ্ধি অব্যাহত আছে। ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগির দাম কেজিতে 250 থেকে 500 ছুঁই। গরুর মাংসের দাম 850 আর খাসির দাম 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি আছে, সব জায়গায় মাল পাওয়া যাচ্ছে, কোনো ঘাটতি নাই, কিন্তু দাম বাড়তি, তার মানে সিন্ডিকেট। ভিতরে রোজার মধ্যে তো প্রথম দা একটু কমই ছিল, লাস্টে যায় দাপায় দামগুলো বাড়ছে। গতকাল পাকিস্তানি কক আর ওদের মধ্যে 1 কেজি প্রতি 30 টাকা বাড়ছে। তেলের দামটা তো বাড়বে শুনতেছি, এখন পর্যন্ত আগের মতোই দাম আছে, আমরা আগের রেটে বিক্রি করতেছি, যেহেতু আগের রেটে পাই। বড় মাছ, রুই কাতলার দামেও আগুন। আগের বাড়তি দরের সঙ্গে আরও বেড়েছে 50 টাকা। চিংড়ি আর ছোট মাছকেও নাগালের বাইরে বলছে সাধারণ মানুষ। নদীর মাছ তো হাতি দেওয়া যায় না, অনেক দাম। আর যেগুলো চাষের ওগুলো তো মোটামুটি ফ্লেক্সিবল আছে, বাট কিন্তু মিড রেঞ্জের যারা ফ্যামিলি আছে একটু কষ্টকর হয়ে যাবে। আর 2 কেজি মাছ 300 350 বেচছি, এখন ওরকমই বেশি। আর 3 কেজিটা 400 টাকা 450 টাকা। সরবরাহ নাই, মাছ ধরা নাই, কি করব। গ্রীষ্মের শুরুতে বেশিরভাগ সবজি 80 পেরিয়ে। পটল, বেগুন, ঝিঙ্গা, কুমড়ার দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। লেবুর দাম আকার ভেদে 60 থেকে 100 টাকা হালি, তবে স্বস্তি রয়েছে ডিমে। ডজন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। মাল যত বেশি হবে তত দাম কমবে, মাল যত শর্ট হবে তত দাম বাড়বে, এটাই তো সিস্টেম। কাঁচামাল যত থাকবে তত দাম কম। গত সপ্তাহে ভেন্ডি ছিল 100 টাকা 120 টাকা, এই সপ্তাহে 80 টাকা। পটল হলো 80 টাকা। লেবুর দামটাও কমছে, লেবু 120 টাকা 100 টাকা আসছিল। লেবু মনে করেন বড় লেবু যেটা এটা 100 টাকা, আবার ওই ছোটো লেবু 60 টাকা 50 টাকা।
টমেটোর দামও কম, 50 থেকে 60 টাকা কেজি। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম। জ্বালানি তেলের কারণে পরিবহন খরচ বেশি থাকায় দাম বেড়েছে খুচরা পর্যায়ে। ঈদের সিজন না, গাড়ি এখনো পুরোপুরি আসে নাই। রোজার সময় অনেক বেশি ছিল, রোজার পর থেকে তো বেড়েই চলছে। সরকারের নজরদারি বাড়ানো না হলে বাজার পরিস্থিতি বেসামাল হয়ে পড়ার শঙ্কা ভোক্তাদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কনসাল জেনারেল। কনসুলেটের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে কনসুলেট প্রাঙ্গণে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এই সময় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক এবং বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা ফুলেল শ্রদ্ধা জানান। দেশপ্রেমের উদ্দীপনায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত তারেক আহমদ। অন্যদিকে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। পতাকা উত্তোলন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। আর্চারি। এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে ফাইনালে ভিয়েতনামকে 231-225 স্কোরের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। তবে শুধু এশিয়া কাপ নয়, আসন্ন এশিয়ান গেমস ও অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছেন আর্চাররা। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। শুরুর 2 সেট জিতেই পদক জয়ের আভাস দিয়েছিলেন হিমু বাছার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। তৃতীয় সেটে ভিয়েতনাম ঘুরে দাঁড়ালেও তা যথেষ্ট হয়নি। ভিয়েতনামকে 231-225 স্কোরের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে স্বর্ণপদক জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এশিয়া কাপ আর্চারিতে পদক পাওয়ার নতুন অভিজ্ঞতা নয় বাংলাদেশের জন্য, তাই হিমু বাছারদের লক্ষ্য এশিয়ান গেমসে নিজেদের সেরাটা দেওয়ার। আমাদের যেহেতু একজন খেলোয়াড় হিসেবে আমাদের ইভেন্টে অলিম্পিক চালু হয়েছে, সেই হিসেবে আমরা অলিম্পিকে মূল লক্ষ্য রাখবো এবং এশিয়ান গেমস বরাবরই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য। তো আমার জন্য দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, তবে আমাদের মূল টার্গেট হচ্ছে অলিম্পিকে স্বর্ণ জয়। প্র্যাকটিস থেকে শুরু করে এবং অন্যান্য যে ম্যাচগুলো আমরা খেলেছি, আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল এবং আমরা প্রত্যেককে ডিরেকশন দিয়েছি, যার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আমরা কথা বলেছি, সমস্যা শেয়ার করেছি এবং যার যে সমস্যা সেগুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করেছি। এর আগে গত বছর এই টুর্নামেন্টের পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছে 10 জন আর্চার। তবে পদক জিতলেও স্বস্তি পাওয়ার সুযোগ নেই ফেডারেশনের। দক্ষ আর্চার না থাকায় যে গঠন করা যায়নি রিকার্ভ নারী দল। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে শুক্রবার শুরু হলো কন্ডিশনিং ক্যাম্প। ফিল্ডিং অনুশীলন করে সময় কাটিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেললেও শুক্রবার প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন টেস্ট দলের খেলোয়াড়রাও। মুশফিক মুমিনুলরা ফিল্ডিং করে ঘাম ঝরিয়েছেন এদিন। প্রস্তুতি ক্যাম্পের শুরুতে তানজিদ তামিম, মুস্তাফিজ সহ জাতীয় দলের 6 জন নিয়মিত খেলোয়াড়কে পাওয়া যাবে না। পিএসএল এ অংশ নিতে পাকিস্তানে অবস্থান করছেন তারা। এছাড়াও আগামী 21 এপ্রিল শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের 4 দিনের টুর্নামেন্ট, যা জুনে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে কাজ করবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।